পুলিশের গাড়ি ভাঙচুর করতেছে সাধারণ জনতা। 12টি নয় ফরিদপুরের ভাঙা উত্তাল। যমুনা টেলিভিশন যে খবর দিচ্ছে, যমুনা টেলিভিশনের খবরে দেখলাম সেখানকার স্থানীয় প্রতিনিধি বলছে যে 50 থেকে 60 হাজার লোকজন রাস্তায় নেমে এসেছিল লাঠি সোটা দেশীয় অস্ত্র হাতে নিয়ে, এবং তারা মিছিল করেছে, ব্যানার নিয়ে মিছিল করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগত। দর্শক, আজকে ফরিদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে। আওয়ামী লীগের বড় একটা মিছিল হয়েছে এবং সেই মিছিলে বেশ কিছু পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। উপজেলা প্রশাসনের বাসায় আগুন দেওয়া হয়েছে। সেই সাথে বলা হয়েছে 1200 জন পুলিশ সেখানে কাজ করে যাচ্ছে। হঠাৎ করে আওয়ামী লীগের এত বড় একটা মিছিল, এরকম সিদ্ধান্ত তাদেরকে কেউ থামাতে পারছে না। দর্শক, এর পিছনে কি রয়েছে? এর পিছনে কে রয়েছে? ভারত থেকে সহযোগিতা করতেছে, র বাহিনী সহযোগিতা করছে, নাকি বাংলাদেশের কোন একটা চক্র সহযোগিতা করছে? দর্শক, আজকের ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। অনুরোধ থাকবে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আসল কাহিনীগুলো বুঝতে পারবেন। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো ফরিদপুরের ভাঙায় উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে বিক্ষোভকারীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। এক পর্যায়ে ভাঙা উপজেলা পরিষদে হামলা চালানো হয়। নির্বাচনী কমিশনের অফিসেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে গেলে তাদের বাধা দেওয়া হয়। দফায় দফায় লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন। বর্তমানে ভাঙা উপজেলা ও গোলচত্বর এলাকা জুড়ে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ রয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরিস্থিতি বেগতিক দেখে জনতার ধাওয়া খেয়ে মডেল মসজিদে আশ্রয় নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ, ভাঙা থানা এবং উপজেলা অফিসার্স ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই ঢাকা খুলনা মহাসড়ক সহ বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছিল। এতে বেলা 11টার আগ পর্যন্ত যানবাহনের চলাচল স্বাভাবিক ছিল। তবে এর পরপরই ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা উপজেলার সদরের দক্ষিণ পাড়ে এক্সপ্রেসওয়ের গোড়ায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। একই সময়ে ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি বাস স্ট্যান্ড এলাকায়ও অবরোধ করা হয়। ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রকিবুজ্জামান জানান, সকাল থেকে চেষ্টা করা হয়েছে যেন জনগণের ভোগান্তি না হয়। তবে বেলা 11টার দিকে আন্দোলনকারীরা দুটি মহাসড়ক আটকে দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, ফরিদপুর 4 আসনটি ভাঙা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত। অপরদিকে নগরকান্দা ও সালথা উপজেলা ছিল ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত। কিন্তু গত 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গ্যাজেটে ফরিদপুর 4 আসনের হামিরদি ও আলগি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে যুক্ত করে সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এরপর থেকেই ভাঙায় টানা বিক্ষোভ শুরু হয়। নিজেদের ইউনিয়ন ফেরত পাওয়ার দাবিতে আন্দোলনকারীরা একের পর এক অবরোধ কর্মসূচি পালন করছেন। ফরিদপুরের ভাঙা উত্তাল। যমুনা টেলিভিশন যে খবর দিচ্ছে, যমুনা টেলিভিশনের খবরে দেখলাম সেখানকার স্থানীয় প্রতিনিধি বলছে যে 50 থেকে 60 হাজার লোকজন রাস্তায় নেমে এসেছিল লাঠি সোটা দেশীয় অস্ত্র হাতে নিয়ে, এবং তারা মিছিল করেছে, ব্যানার নিয়ে মিছিল করেছে। মূল যে রাস্তা ঢাকা ফরিদপুর যে হাইওয়ে, সেই রাস্তা মানে ঢাকা খুলনা বাগেরহাট যে হাইওয়ে, সেই হাইওয়ে তারা অবরোধ করেছে। অবরোধ করে তারা বিক্ষোভ করেছে। শুধু সেটাতেই তারা সীমাবদ্ধ থাকেনি, থানা আক্রমণ করেছে। থানার বেশ কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, থানায় আগুন দেওয়ার চেষ্টা করেছে, থানা ভাঙচুর করেছে। উপজেলা প্রশাসনের যে কার্যালয় সেটা ভাঙচুর করেছে এবং উপজেলা পরিষদের সামনে আগুন ধরিয়ে দিয়েছে। এই দৃশ্যগুলোও আমরা দেখেছি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 1200-র বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে এটা নিয়ন্ত্রণের জন্য। গণমাধ্যম এখন টেলিভিশন তারা যেটা বলছে, তারা সহিংসতার রাস্তায় সহিংসতার একটা ছবি দিয়ে শিরোনাম করেছে। শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে, ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সহিংস বিক্ষোভ, আহত পুলিশ ও সাংবাদিক। যমুনা টেলিভিশনের সাংবাদিক দেখলাম লাইভে বলছিলেন যে ছবি তুলতে গেলে, ভিডিও করতে গেলে সাংবাদিকদের ওপরেও আক্রমণ করা হচ্ছে। এতটাই সেখানকার মানুষ ক্ষিপ্ত হয়েছে। প্রকৃত ঘটনা কি? প্রকৃত ঘটনা হচ্ছে যে
বিক্ষোভ ছড়িয়ে পড়ছে সহিংসতায়। থানা, উপজেলা পরিষদ, হাইওয়ে থানা, পৌরসভায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। এসব ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে সাংবাদিকদের বাধা সৃষ্টি করেছে বিক্ষুব্ধরা। এই ঘটনায় অনেক পুলিশ সদস্য, সাংবাদিকরা আহত হয়েছেন। আমরা দেখলাম যে মাই টিভির সাংবাদিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুর 4 সংসদীয় আসনের সীমানা নির্ধারণে লোকাল সার্ভের আশ্বাসও দিয়েছেন জেলা প্রশাসক। মূলত সেখানকার 2টি আসনের 2টি ইউনিয়নকে এক আসন থেকে অন্য আসনে ট্রান্সফার করাকে কেন্দ্র করেই এই সহিংসতা হয়েছে এবং জনগণকে ধৈর্য ধারণের জন্য বলেছেন জেলা প্রশাসক। দুপুর 1টা থেকে ছড়িয়ে পড়েছিল এই সহিংসতা। পরে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ভাঙা গোল চত্বরে অবস্থান নিয়েছে। এর আগে বেলা 11:30টা থেকে গোল চত্বরের ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা বাস স্ট্যান্ডে অংশ নেয় স্থানীয়রা। এ সময় সেখানে রাইড কার নিয়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তবে পুলিশ সদস্যদের কোনো বাধা দিতে দেখা যায়নি। একটার দিকে বিভিন্ন এলাকার হাজার হাজার জনতা লাঠি, রামদা, দেশীয় অস্ত্র নিয়ে মিছিল নিয়ে যোগ দেয়। মুহূর্তেই সেখানে থাকা পুলিশ সদস্যদের উপরে হামলা চালায়। এ সময় 10 থেকে 12 জন আর্ম পুলিশের সদস্য দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী ভাঙা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে আশ্রয় নেয়। উত্তেজিত জনতার ইটপাট কেলে রক্তাক্ত অবস্থায় দৌড়াতে দেখা যায় পুলিশ সদস্যদের। পরে কিছু সময় ঘিরে রাখেন উত্তেজিতরা। এক পর্যায়ে মাদ্রাসা ও মসজিদের শিক্ষক শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তাদের রক্ষা করে। এরকম সহিংসতা মানে বেলা 11টার পর থেকে সারাদিনই চলেছে। শেষ বেলায় বিকেলের দিকে এসে জেলা প্রশাসকের আশ্বাসে আজকের মতো তারা অবরোধ কর্মসূচি স্থগিত করেছে। এরকম ঘটনা দেখেছি। কিন্তু মূল যে কথাটা প্রথমে বলছিলাম, যে এই যে ভাঙাতে যে আন্দোলন, সহিংস আন্দোলন শুরু হলো এবং ওইদিকে বাগেরহাটে হরতাল পালন করলো বাগেরহাটের সর্বদলীয় জনতা, এই আন্দোলনগুলোকে আওয়ামী লীগ ক্যাপিটালাইজ করে, ক্যাশ করে সেটাকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করার প্রক্রিয়ায় যায় কিনা, সেই ব্যাপারে আমার মনে হয় যে সরকারের মধ্যে যথেষ্ট চিন্তা কাজ করছে এবং সরকার এই আন্দোলন মোকাবেলার জন্য যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ দিয়েও কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। থানা ভাঙচুর, থানার পুলিশের বেশ কয়েকটা গাড়ি দেখলাম একেবারে চুরমার করে দিয়েছে। উপজেলা প্রশাসনে আগুন দেয়া, পৌরসভা ভাঙা, এই মানে ব্যাপারগুলো একটা শঙ্কা তো তৈরি করে। আমরা জানি যে ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট ওই অঞ্চলটা মূলত প্রায় মানে কি বলা যায় 90-95 আওয়ামী লীগের দখলে এই অঞ্চলটা, বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জ, এটা তো আওয়ামী লীগের একটা ঘাঁটি। মানে সেই ঘাঁটিতে এই ধরনের আন্দোলন তৈরি হওয়া, মানে অন্য ইস্যুতে, জনগণের ইস্যুতে আন্দোলন তৈরি হওয়া এবং সেই আন্দোলনটাকে ট্রান্সফার করা, অন্যদিকে ট্রান্সফার করা, সরকার বিরোধী আন্দোলনে নিয়ে যাওয়া, সেটা সেই প্রক্রিয়াতে যদি আওয়ামী লীগ হাঁটে সেটা সরকারের জন্য বিপজ্জনক একটা ব্যাপার হতে পারে। আন্দোলন যে কোনো সময় ডাইভার্ট হয়, সেই মানে ঘটনা আমরা গত বছরেই দেখেছি। 2024-এর জুলাই আগস্টের যে আন্দোলন ছিল মূলত কোটা বিরোধী আন্দোলন ছিল। কোটার দাবিতে, কোটা বাতিল করতে হবে সেই দাবিতে আন্দোলন ছিল। যে কোটার ব্যবস্থা সর্বশেষ আদালতের আদেশে আবার পুনর্বহাল হয়েছিল। আন্দোলনটা ছিল যে সেই কোটা প্রথা বাতিল করতে হবে। কিন্তু আমরা একটা সময় কি দেখলাম, যে সেই কোটার আন্দোলন ডাইভার্ট হয়ে সরকার পতনের আন্দোলনের দিকে চলে গেল এবং সরকার পতনের আন্দোলনের দিকে যাওয়ার নানা প্রেক্ষাপট তৈরি হলো। মানে সহিংসতা শুরু হলো, পুলিশ বল প্রয়োগ করলো, রাজনৈতিকভাবে সমাধানের পরিবর্তে সরকার প্রশাসনিকভাবে সমাধানের উপায়ের দিকে গেল। তাতে করে হিতে বিপরীত হলো এবং সরকার পতনের এক দফার আন্দোলনে গিয়ে সরকার আর টিকতে পারল না। আজকের এই সোমবার, আজ কলকাতায় বিজয় দুর্গ, যেটা নাম সাধারণভাবে প্রচলিত ফোর্ট উইলিয়ামস, যেটা পূর্বাঞ্চলীয় যে ভারতীয় সেনার হেডকোয়ার্টার, তো সেই ফোর্ট উইলিয়ামে বা বিজয় দুর্গে আজ এতক্ষণে আলোচনায় বসে গেছেন, আলোচনা চলছে। সেই আলোচনায় আছেন এটার নাম হচ্ছে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের বৈঠকে হাজির হয়েছেন গতকাল, দিল্লি থেকে এসেছেন, দিল্লি থেকে নয়, উনি আসাম থেকে এসছেন, আসামে তার সফর ছিল, সেখান থেকে তিনি কলকাতায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও আজকের বৈঠকে উপস্থিত থাকবেন ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এছাড়া সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ তিনি আমাদের অনিল চৌহান সাহেব, তিনিও থাকবেন কলকাতায় আজকের বৈঠকে। এছাড়া ভারতের প্রতিরক্ষা সচিব, প্রতিরক্ষা বিভাগের সচিব, তিনিও থাকবেন আজকের এই বৈঠকে। এবং বৈঠক সেরে সোমবার আজকেই সন্ধ্যাবেলায় নরেন্দ্র মোদী দিল্লি ফিরে যাবেন। প্রশ্নটা হচ্ছে, এই যে বৈঠকটা শুরু হচ্ছে, এই বৈঠকটা হওয়ার ফলে একটা বিরাট একটা আলোচনা চলছে যে বোধহয় এই বৈঠকে বাংলাদেশের সামরিক অভিযান করার ব্যাপারে বোধহয় ভারত সিদ্ধান্ত নেবে। আমি দেখছি বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইউটিউবার তারা ভারতেও আছে, ভারতে বিশেষত কলকাতায় একটু বেশি করে। এছাড়া
যারা বাংলাদেশে আছেন তারাও পর্যন্ত ভেবে নিয়েছেন বোধহয় আজকে আলোচনা করে টোরে তারপরে ঝাঁপিয়ে পড়বে ভারতের সেনা বাংলাদেশে ইউনূসকে হটিয়ে দেবে, সেখানে শেখ হাসিনাকে সেখানে নিয়ে গিয়ে প্রত্যাবাসন করবে, তাকে বসিয়ে দেওয়া হবে তার ক্ষমতায়। এইটা নাকি আলোচনা হতে পারে আজকের মিটিং এ। একটা যেন খুব একটা এইটা নিয়ে রীতিমতো একটা দ্বন্দ্ব তৈরি করা হয়েছে এবং বলা হচ্ছে যেন এইরকম ব্যাপারই ঘটবে। এই বিষয়টি নিয়ে আমি এখানে ছোট্ট করে দু চার কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমরা দেখি যে আজকে কেন এই বৈঠকটা কলকাতায় হচ্ছে। প্রথমে এই কারণটা দেখা যাক, কলকাতায় কেন এই বৈঠক হচ্ছে। এর আগে 2023 সালে এই যে, এটা প্রত্যেক বছর হয় না, মাসে মাসেও হয় না, এই যে কমান্ডার্স যে কনফারেন্স হচ্ছে, কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স, এটা 2023 সালে একবার হয়েছিল ভোপালে। আচ্ছা, 2023 সালে ভোপালে এটা হওয়ার পর কি ভারত কি কোনো জায়গায় আক্রমণ করা কিংবা সৈন্য অভিযান করা এসবগুলোকে হয়েছিল? হয়নি, সেবার হয়নি। 2023-এর পরে 2025-এ এই যে হচ্ছে এবারের বৈঠক, এই বৈঠক কলকাতায় হচ্ছে বলে এবং ফোর্ট উইলিয়ামে হচ্ছে বলে, এবং পশ্চিমবাংলার পাশেই আছে, পশ্চিমবাংলা নয়, ভারতের উত্তর পূর্ব সীমান্তের লাগোয়া রয়েছে বাংলাদেশ, সেই জন্য 2-4, যেহেতু বাংলাদেশে এখন শেখ হাসিনাকে হটিয়ে দিয়ে ইউনূসের অবৈধ সরকার, এবং যে সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো নয়, বরং বলা যায় খুবই খারাপ, সুতরাং একটা 2-4 করে একটা মিলিয়ে নেওয়া হয়েছে। ভারত বোধহয় এবার কোনো একটা ব্যবস্থা নেবে, তার জন্য এই আলোচনা এখানে হচ্ছে, কলকাতায় হচ্ছে। কয়েকদিন আগে মে মাসে অপারেশন সিন্দুর করে পাকিস্তানে ওই যে পহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী কাণ্ড ঘটেছিল, 26 জন ভারতীয়কে তাদের ধর্ম দেখে হত্যা করা হয়, তার বদলা নেওয়ার জন্য ভারত অপারেশন সিন্দুর করেছিল মে মাসের গোড়ার দিকে, প্রথম সপ্তাহে পেরিয়ে 7 তারিখ। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের সাথে লড়াই করবার জন্য কি ভারত তার আগে কোনো রকম এরকম কনফারেন্স করেছিল কিংবা কোনো কিছু বলেছিল যে এরকম লড়াই করতে যাব? কিচ্ছু বলেনি। লড়াই করে এরকম ভাবে ঘোষণা করে লড়াই হয় না। আর আজকে ফোর্ট উইলিয়ামে, বিজয় দুর্গে, সেখানে মিটিং এ ভারতের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সিডিএস আরো অনেকেই তারা হাজির রয়েছেন। এরপরে বাংলাদেশে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানে আক্রমণ করতে গিয়ে ভারতকে এই ধরনের মিটিং করতে হয়নি। আর তার থেকে অনেক কম শক্তিধর বাংলাদেশকে আক্রমণ করবার জন্য ভারতকে এইসব আলোচনা করে এগোতে হবে। এটা যারা বলেন তারা ঠিক বলেন না। এটা বলার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে তার যে কি বলবো, একটা বাজারে একটা যার কোনো ভিত্তি নেই এমন একটা খবর চাউর করে দেয়া। আপনার তা হলেও একটা কতগুলো প্রশ্ন আসে, আমি কি কেন এটা কলকাতায় এটা কেন হচ্ছে? কলকাতায় এটা হওয়ার কারণ হচ্ছে, দেখুন, এটার মূল কারণ কম্বাইন্ড কনফারেন্স এটা হচ্ছে কিসের জন্য? তার ঘোষিত উদ্দেশ্য হচ্ছে যে ডিফেন্স গ্যাদারিং করা যে হচ্ছে, সেটা টাইমিং অ্যান্ড লোকেশন এটা দেখা বা পশ্চিমবাংলায় হচ্ছে, সুতরাং এর পেছনে একটা কারণ আছে। কারণ অবশ্যই, নইলে অন্য জায়গায় কেন হতো না? কারণ তো নিশ্চয়ই আছে, কিন্তু আগে আমি বলবো প্রকাশ্য কারণ, এবং পরে বলবো যদি গোপন কারণ কিছু থেকে থাকে তাহলে সেই গোপন কারণটা কি সেটা আমি এরপরে বলবো। দেখুন, পশ্চিমবাংলা প্রথম হচ্ছে কলকাতায় কেন এটা হচ্ছে। কলকাতায় এটা হওয়ার কারণ হচ্ছে, এটা স্বরাজ্য ম্যাগাজিন, সেই স্বরাজ্য ম্যাগাজিন একটা ইংরেজি পত্রিকা, তার থেকে আমি স্বরাজ্য ম্যাগাজিনটা অনেকটা হচ্ছে এটা ভারতের জাতীয়তাবাদী পত্রিকা, এবং বলা হয় যে বিজেপির সাথে ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেই ভাবাদর্শ তার কাছাকাছি এই পত্রিকা, সেই অনুযায়ীও তাদের একটা ছবি আছে। সেখানে বলছে যে দ্য ডিসিশন টু কনভেন দ্য অ্যাপেক্স লেভেল মিলিটারি ব্রেনস্টর্মিং ফোরাম ইন কলকাতা আফটার মোর দ্যান 2 years ইজ স্ট্র্যাটেজিক্যালি ডেলিভারেট। 2 বছর পরে এটা হচ্ছে, সত্যি স্ট্র্যাটেজিক্যালি এটা খুব ভেবেচিন্তে করা হচ্ছে। দ্য ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার্স অ্যাট ফোর্ট উইলিয়াম বা বিজয় দুর্গ serves as India's primary military nerve center overseeing the eastern frontiers including the sensitive 4096 কিলোমিটার বর্ডার উইথ বাংলাদেশ। তার মানে 4096 কিলোমিটার যে দীর্ঘ বর্ডার বাংলাদেশের সাথে, এবং সেই বর্ডার দেখার জন্য এবং পূর্বাঞ্চলে আমাদের ভারতের যে প্রাইমারি মিলিটারি নার্ভ সেন্টার, স্নায়ু কেন্দ্র হচ্ছে এই ফোর্ট উইলিয়াম বা কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ, বিজয় দুর্গ, সেই জন্য এখানে করা হচ্ছে। এইবার বলি যে এই টাইমটা, এটা কেন এত গুরুত্বপূর্ণ এই সময়ে করাটা? তার কারণ হচ্ছে অপারেশন সিন্দুর হয়েছে। অপারেশন সিন্দুর শেষ হয়ে পাকিস্তান হেরে যাওয়ার পর পাকিস্তানের বিভিন্ন নেতা মন্ত্রী তারা ঘোষণা করেছেন, এবার এমনকি আসিম মুনির পর্যন্ত বলেছেন এবারের লড়াই ভারতের পূর্ব সীমান্ত থেকে হবে। শুধু পশ্চিম সীমান্ত নয়, পূর্ব সীমান্ত, মানে নর্থ ইস্টার্ন স্টেটস। নর্থ ইস্টার্নে কারা দেখছে এখানকার দায়িত্ব ভারতের মিলিটারি পক্ষে? সেটা হচ্ছে ওই ফোর্ট উইলিয়াম, বিজয় দুর্গ। তো এইখানটায় যখন এইটা বলা হয়েছে, তখন ভারত কলকাতায়
এইটা সম্মেলনটা তৈরি করে এখানে কনফারেন্সটাকে ব্যবস্থা করে এখানে তার একটা বার্তা দিল পাকিস্তানকে এবং পাকিস্তানের সাথে সাথে বাংলাদেশকেও, যে তোমাদের যেসব হুমকি ধমকি দিচ্ছ আমরা সেগুলো কিন্তু ঠিক মনে নিচ্ছি না, আমরা তার থেকে সতর্ক আছি। কিন্তু তার মানে তো এই নয় যে তোমরা হুমকি ধমকি দিচ্ছ বলে আমরা এখানে মিটিং করে তারপরে ঝাঁপিয়ে পড়বো, এরকম কথা তো নয়। তাহলে এর মধ্যে আলোচনার বিষয়টা কি? দেখুন, সরকারি অভিযান দিয়ে আমি আগেই বলেছি যে সিদ্ধান্ত ঘোষণা করে, সরকারি ঘোষণা করে যুদ্ধে নামা এটা কোনো দেশ করে না। ভারতও ইতিপূর্বে করেনি, পাকিস্তানের সাথে যতবার যুদ্ধ হয়েছে। আর বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার আগে এটা তো কোনো প্রশ্নই নেই। এই সম্মেলনের আলোচ্য বিষয়গুলো হচ্ছে সীমান্ত নিরাপত্তা, চীন বাংলাদেশ সম্পর্ক, চীন বাংলাদেশ পাকিস্তান এদের এক কাছাকাছি হওয়া। এখন আপাতত এসসিও বৈঠকের পর একটু পিছিয়ে গেছে, কিন্তু ভারতকে সতর্ক থাকতেই হবে, কারণ পৃথিবীর রাজনীতিতে অনেক দিকে অনেক সামনের দিকে তাকিয়ে তারপরে রাজনীতির সিদ্ধান্ত নিতে হয়। তো চীন বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এবং পূর্বাঞ্চলের সামরিক প্রস্তুতি প্রাধান্য পেল। মূলত এর লক্ষ্য হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ, অপারেশনাল প্রস্তুতি ও কৌশলগত সংস্কার। কি নিয়ে আলোচনা হচ্ছে কনফারেন্সের মূল থিমে যাই। মূল থিমটা রাখা হয়েছে ইয়ার অফ রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের জন্য নেতৃত্ব, নিরাপত্তার কৌশলগত রূপান্তর ও প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ, এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এর সাথে সাথে আর কি আছে? সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা, চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতার প্রেক্ষিত এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন যেটা বাংলাদেশে হয়েছে তার ফলে উদ্ভূত নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কিভাবে প্রস্তুত থাকা যায় এবং যৌথ সব বাহিনীর সঙ্গে সমন্বয়ের উপরে গুরুত্ব দিতে পুরো একদম ছক তৈরি করতে। ছকটা কি? সেটা হচ্ছে প্রস্তুতির ছক। এই বৈঠক, এই কনফারেন্স, সামরিক অভিযানের সম্ভাব্যতা, এটা নিয়ে তো আমি আগেও বলেছি যে কোনো প্রতিবেদনে এই ধরনের কোনো খবর কোনো সরকারি সূত্র থেকে আসেনি, আসবে না। কোনো প্রতিবেদনে বা ফাঁস হওয়া সূত্রে বাংলাদেশে সরাসরি সামরিক অভিযান যেমন ক্রস বর্ডার স্ট্রাইক, লিমিটেড মিলিটারি অ্যাকশন বা যুদ্ধ ঘোষণার মতো সিদ্ধান্ত নেয়ার বিষয়ে আলোচনা বা প্রস্তুতির কথা প্রকাশ পায়নি। তাহলে কেন এটা বলছি? ওই যে একটা অহেতুক ভিত্তিহীন একটা উত্তেজনা তৈরি করা এবং সেই উত্তেজনার খবর দিয়ে পাঠককে কিছুক্ষণের জন্য অভিভূত রাখা, কয়েকদিনের জন্য। এখানে যেটা হচ্ছে, ভারত অতীতেও যেমন অপারেশন সিন্দুরের সময় তারা পাকিস্তানের চরম সীমান্ত উত্তেজনার আগে থেকে সামরিক হস্তক্ষেপের বিষয়টি সরকারি স্তরে গোপন রেখেছে এবং একমাত্র সন্ত্রাস বিরোধী প্রয়োজনে সীমিতভাবে ব্যবহার করেছে। সুতরাং এই মুহূর্তে কনফারেন্সের আলোচনা ও ঘোষিত এজেন্ডা থেকে স্পষ্ট যে বাংলাদেশে ভারতের সরাসরি সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো ঘোষণা বা ইঙ্গিত নেই। সম্মেলনটি সীমান্ত নিরাপত্তা ও বৃহত্তর কৌশলগত প্রস্তুতি ও সংস্কারমূলক সিদ্ধান্তের দিকেই বেশি মনোযোগী। এটাই হচ্ছে মূল কথা। এর বাইরে কোনো কথা কিন্তু নেই। ভারত সামরিক অভিযান করবে বাংলাদেশে, যারা যা বলছে এটা ভুল বলছে, মিথ্যে বলছে। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, ভিডিও দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।